স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি শিবব্রত বর্মন। শুরু হলো মধুমাস, একই সাথে শুরু হচ্ছে দেশি ফল নিয়ে মধুর বিড়ম্বনা। কোন ফল ভালো আর কিসে আছে বিষ তা নিয়ে শুরু হয়েছে তিক্ত অভিজ্ঞতা। ভীতি আর বাস্তবতা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলামিন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার বিভাগের পরিচালক এস.এম. কামরুজ্জামান। স্বাগত আপনাদের। জনাব কামরুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করি। জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে, নানা রকম ফল, দেশি ফল এখন বাজারে উঠছে। একই সাথে আমরা দেখছি মানুষের মধ্যে নানা রকম ভীতি কাজ করে, বিশেষ করে নানা রকম রাসায়নিক দ্রব্যের উপস্থিতি এইসব ফলে। কার্বাইড দিয়ে ফল পাকানো হয় এরকম আমরা শুনি। আবার ফরমালিনের কথা শোনা যায়। ফরমালিন ভীতিটাই আমি দেখি সবচেয়ে বেশি। এরকম নানা রকম ভীতি ফলমূলের সাথে, এটার ভিত্তি কি আসলে? এই ভয়গুলোর কোনো ভিত্তি আছে? আসলে ভীতি একদম যে নেই তা না, তবে আমরা যে ফরমালিনের কথা বলি, বিশেষ করে আমে ফরমালিনের কথা বলা হয়। আমে ফরমালিনের কথা গতবার আমে ফরমালিন, কিন্তু আমে সাধারণত ফরমালিনের ব্যবহার হয় না। আমে কখন হতে পারে? হতে পারে যে একটা আমের যখন সিজন শেষ হয়ে যাচ্ছে, তখন মৌসুম শেষ হয়ে যাচ্ছে, তখন এই আমটা যদি আমি কিছুদিন ধরে রাখতে পারি, তখন এটা ফরমালিনের ব্যবহার হলেও হতে পারে। আপনি একটু এক বাক্যে বলতে পারবেন ফরমালিন ব্যবহার করলে কি হয়? ফলে কেন ফরমালিনটা ব্যবহার করা হয়? ফলবান যাতে ফলটা অনেকদিন সংরক্ষিত থাকে এই ধরনের। তবে আমি তো প্রথমেই বলেছি যে আমে সাধারণত ফরমালিন ব্যবহার করা প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, জাম কেনার সময় অবশ্যই একটু মানুষের সাবধান হওয়া উচিত। যেমন আঙুরে, বিদেশ থেকে যখন আঙুর আসে সেখানে কিন্তু ফরমালিনের ব্যবহার হতে পারে, কারণ আমরা দেখি যে আঙুরগুলো ঝুলে থাকে অনেক দিন, সেটা নষ্ট হচ্ছে না। আমাদের দেশে জাম তো 24 ঘন্টা থেকে 48 ঘন্টা জাম কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং জামটা কিন্তু ফরমালিন ব্যবহার হলেও হতে পারে। তবে এখানে পরামর্শটা হলো, বাজার থেকে যখনই ফরমালিনের সম্বন্ধে কোনো কিছু সন্দেহ হবে, তখন অবশ্যই আমরা সেটা পানিতে ধৌত করব, অথবা সেই পানিতে ধুলে আপনার ফরমালিন ধুয়ে যাবে, কারণ এটা পানিতে আপনার মিশ্রিত হয়। আর আমরা যদি সেই পানির মধ্যে একটু ভিনেগার কয়েক ফোঁটা ছিটিয়ে দেই, ভিনেগার মিশিয়ে নেই, তাহলে এটা 100% পর্যন্ত ফরমালিন মুক্ত হতে পারে। আচ্ছা, এই তো ফরমালিনের কথা বললেন, কার্বাইডের কথা কিন্তু আমরা খুব শুনি। ফল পাকানোর জন্য এরকম একটা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। আসলে কার্বাইড ফল পাকানোর জন্য ব্যবহার হয়, তবে পৃথিবীর অনেক দেশেই কার্বাইড কিন্তু একটা পরিমিত মাত্রায় ব্যবহার করেন তারা। সেটা কিভাবে করেন? তারা একটা বক্সে একটা আম প্যাক হলো বা যে কোনো ফল প্যাক হলো, মানে প্যাকেট করা হলো, সেইটা যদি আপনার 3 দিন বা 4 দিন বা 5 দিন পরে আপনার মানে রং হওয়ার প্রয়োজন হয়, তখন তারা কার্বাইড ব্যবহার করতে পারে, কিন্তু সেটা অবশ্যই স্প্রে করে নয়। কিন্তু আমাদের দেশে হচ্ছে কি, যে সেই কার্বাইডটা পানিতে গুলিয়ে তারা সরাসরি ফলের উপরে স্প্রে করছে। এটা অবশ্যই ক্ষতিকর। তবে কার্বাইড যদি একটা পরিমিত মাত্রায় যদি সেই প্যাকেটের মধ্যে নিচে দিয়ে রাখা হয়, এবং সেখানে যে গ্যাসটা হবে, অর্থাৎ সেই গ্যাসটা করবে কি, আপনার সেই পুরো প্যাকেটটার ফলকে গরম করে দেবে, উচ্চ তাপমাত্রায় নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। সেই তাপমাত্রা হলেই আমটা পেকে যাবে, এবং আম নিজেও কিন্তু পরিপক্কতা পাকানোর জন্য নিজেও আপনার ইথিলিন অ্যাসিড সে কিন্তু রিলিজ করে নিজে পাকার জন্য। আপনি যদি তার মানে আপনি বলতে চাচ্ছেন কার্বাইডের সরাসরি স্পর্শ আমের সাথে হয় না, একটা গ্যাস তৈরি করে যেটা তাপমাত্রা বাড়ায় একটা বদ্ধ প্যাকেটের, সেটার কারণে আম পাকে কিংবা ফল পাকে। এখন সেই ফল পাকার কারণে কার্বাইড মিশ্রিত হচ্ছে না, কার্বাইড মিশ্রিত হচ্ছে না। তবে এই যে আমি বললাম যে ওর মধ্যে পুটলিতে যদি ছোট আকারে রেখে দেওয়া যায়, আবার যদি এটা আপনার ওপেন এয়ারে যদি আপনি 12 থেকে 24 ঘন্টা রেখে দেন, তখন এটা কার্বাইড মুক্ত হয়। তবে আমি পূর্বে বললাম যে যদি আপনি কার্বাইডটা ফলে স্প্রে করেন, তাহলে সেখানেও থেকে চলে যেতে পারে। তবে ওখানে কিছু এখানে হেভি মেটাল থাকে, যেমন আর্সেনিক। এই আর্সেনিক কিন্তু তখন এটাতে থেকে যাবে। সুতরাং আমরা কার্বাইড যেন সরাসরি কোনো ক্রমেই কোনো ফলে স্প্রে না করি। আমি এই প্রসঙ্গটা আরও আসবো পরে। আমি একটু আলামিন সাহেবের কাছে, যে আলামিন সাহেব, আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন ঢাকা জেলার। আপনি বিভিন্ন রকম এই ফল এবং খাদ্যের বিশুদ্ধতা নিয়ে নানা রকম অভিযানের সাথে আপনি যুক্ত ছিলেন। আপনার অভিজ্ঞতা কি বলে? বিশেষ করে এই রকম অভিযানে আপনাদের যন্ত্রপাতি কি থাকে? ফরমালিন
পরীক্ষার, কার্বাইডের উপস্থিতি পরীক্ষার, এই যন্ত্রপাতি কি পর্যাপ্ত আপনাদের সাথে থাকে? আমি শুরুতেই যেটা বলতে চাচ্ছি যে আমাদের খাদ্য ভেজালের বিরুদ্ধে 1959 সালে যে বিশুদ্ধ খাদ্য আইন ছিল সেটি দিয়ে দীর্ঘদিন চলে আসছিল। পরে 2009 সালে যে সরকার এসেছে তারা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কতগুলো আইন করেছে, এটি অত্যন্ত যুগোপযোগী এবং অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। একটি হলো ভ্রাম্যমাণ আদালত আইন 2009, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, তারপরে আপনার পরবর্তীতে 2013 সালে করেছে নিরাপদ খাদ্য আইন, যেটি 1959 সালে সে আইনকে রিপ্লেস করে একটি আধুনিক আইন করেছে, শাস্তিটাকে অত্যন্ত যৌক্তিক পর্যায়ে নিয়েছে। তারপরে সাম্প্রতিক যেটা করেছে 2014 সালে ফরমালিন নিয়ন্ত্রণ আইন। এখন আইনগুলো করা হয়েছে বাস্তবতার নিরিখে এবং জনস্বাস্থ্যের দিকগুলো লক্ষ্য রেখে। আমরা যখন 2009 সালের আইনটি হয় তখন আমি ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তা আমরা তখন এই বিষয়গুলোর উপরে কাজ শুরু করলাম। প্রথম আমি বলতে পারি যখন আমরা সোয়ারিঘাটে গিয়েছিলাম, সোয়ারিঘাটে গিয়ে সেখানে আমরা ট্রাকে ফল আমরা জব্দ করেছি। তখন আপনাদের সাথে যন্ত্রপাতি কি থাকতো? যন্ত্রপাতি ছিল, পরীক্ষা আপনারা কিভাবে প্রথম আমরা যেটা করেছি যখন ফলটা ছিল ইন সিজন, ওটা সিজন আসেনি, তখন আমরা প্রথমে যেটা করেছি আমটাকে কেটে আমরা যখন তার ভিতরে যে আটিটা আছে দেখলাম এটা খুবই ইমেচিউরড, কিন্তু উপর দিয়ে কালার হয়েছে। এটা একটা হলো আমাদের খুব কমন একটা কত সালের অভিযানের কথা? 2010 সালের যে 2010 সালে আপনারা প্রচুর আম জব্দ করেছিলেন, আপনারা ফরমালিন উপস্থিতি পেয়েছিলেন এবং সেক্ষেত্রে আমরা ফরমালিন নিয়ে করি, কারণ ফরমালিন তো পাকানোর জন্য নয়। আমরা দেখেছি যে ওই সময় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহারের একটা খুব প্রচলন, কার্বাইডের উপস্থিতি পেয়েছিলেন তখন। আমরা এটা নিয়ে আরো কথা বলবো, আমরা একটা ছোট্ট বিরতি নেই, নিচ্ছি 40 সেকেন্ডের বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আলামিন, আপনি বলছেন যে অভিযানে আপনি কার্বাইডের উপস্থিতি পেয়েছেন। হ্যাঁ, আর অন্য অভিযানগুলো আপনি কি ধরনের অভিজ্ঞতা আপনার হয়েছে? আর আমি যেটা করেছি যে যেগুলো খুব দ্রুত পচনশীল, যেমন আঙ্গুর, তারপরে আপনার জাম, এগুলো কিন্তু খুব দ্রুত পচনশীল, এগুলাতে ফরমালিন আমরা পেয়েছি। আমরা সোয়ারিঘাটে কয়েক ট্রাক মানে আঙ্গুর টেস্ট করে, যেটা আমরা বিএসটি কে সাহায্য নিয়েছি, তাদের একটা ট্রাইটেশন মেথড ছিল যেটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড। তো সেই ট্রাইটেশন মেথডে আমরা ওই আঙ্গুর টেস্ট করে আমরা প্রত্যেকটি স্যাম্পলে কিন্তু ফরমালিন পেয়েছি। এবং আপনার হয়তো 2010 সালে বা 2011 সালে দেখবেন আমরা ট্রাকে এই ফরমালিন আমরা সোয়ারিঘাট পাইকারি মার্কেট থেকে জব্দ করেছি। জনাব আলামিন, আমি এইখানে একটু প্রশ্ন করি, গত বছর যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছিল, তারা কিন্তু ঢাকা শহরে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে যে আম আসে সেইগুলো ফরমালিনের উপস্থিতি পরীক্ষার জন্য এক ধরনের কিট ব্যবহার করছিল। তো প্রশ্ন কিন্তু পরে তর্ক উঠলো যে ওই কিটটা ফরমালিন উপস্থিতি পরীক্ষা নিশ্চিত করতে পারে কিনা। আপনারা যেটা ব্যবহার করতেন এবং ডিএমপি পুলিশ যেটা ব্যবহার করতো সেটা কি একই কিট ছিল কিনা? কিট নিয়ে কখনো আপনারা প্রশ্নের মুখে পড়েছেন? ওই ফরমালডিহাইড মিটার যেটা, তাই না, ওইটা দিয়ে আমি আমার মোবাইল কোর্টে ওই ডিভাইসটা আমি কখনো নেইনি। বা আরেকটু পুরনো পদ্ধতি ব্যবহার করতেন, ট্রাইটেশন পদ্ধতি যেটা মানে স্বীকৃত সারা ওয়ার্ল্ডে, সেটাতে উপর আমি ডিপেন্ডেন্ট ছিলাম আর কি, ওইটাকে আমি সাথে নেইনি, ওই ডিভাইসটা আমি ইউজ করিনি। আচ্ছা, আমরা দেখি যে এই যে ফল নিয়ে যে ভীতি কাজ করে নানা রকম, যে রাসায়নিক দ্রব্যর উপস্থিতি থাকতে পারে। আরেক ধরনের রাসায়নিক দ্রব্যের কথা কিন্তু বলা হয়, সেটা কার্বাইডও না, ফরমালিনও না, কীটনাশক ব্যবহার করা হয়। কীটনাশক ব্যবহারের যেসব বিপদ, সেইগুলো সম্পর্কে আপনার গবেষণা কিছু বলে কিনা? আসলে কীটনাশকটাই আমাদের সবচেয়ে বেশি ক্ষতিকারক। তবে আমি একটু সেই ফরমালিনের ব্যাপারে একটু শুধু বলি যে আমাদের ঢাকার বাতাসে কিন্তু প্রচুর ফরমালডিহাইড আছে। সুতরাং আপনি যে কিটের কথা বলেছেন সেই কিটটা যদি ঢাকার বাতাসেও ধরা যায়, সেখানে ফরমালিন কিন্তু শো করবে। তাহলে তো আমরা কখনো নিশ্চিতভাবে অবশ্যই ওই কিটটা ঠিক ছিল না। এবং সম্প্রতি মহামান্য আদালত কিন্তু সেই কিটের উপরে একটা ইনজাংশনও জারি করেছে। জনাব কামরুজ্জামান, এ নিয়ে আমরা আরো কথা বলবো, অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পরেই, সাথেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব কামরুজ্জামান, বিরতির আগে আমরা যে প্রসঙ্গে আলাপ করছিলাম, আপনি বলছিলেন যে বাতাসের মধ্যেও ফরমালডিহাইডের উপস্থিতি থাকে। তো আমরা যখন ফরমালিন টেস্ট করব তখন সবখানি ফরমালিনের উপস্থিতি পাবো। হ্যাঁ, তাহলে এই যে যন্ত্র দিয়ে আমরা পরীক্ষা করছি ফরমালিনের উপস্থিতি, তাহলে আমরা কখনো নিশ্চিত হতে পারবো না এটা কৃত্রিমভাবে দেয়া নাকি এটা ন্যাচারালি ওটার মধ্যে ফরমালিনের উপস্থিতি আছে। না, ওই যন্ত্রটা কিন্তু সঠিক ছিল না, কিন্তু আমাদের ফরমালিন মাপার যন্ত্র কিন্তু পৃথিবীতে আপনার বিভিন্ন দেশে আছে। আর আমি যেটা বলছিলাম যে একটা ফলের মধ্যেও কিন্তু ফরমালিন থাকতে পারে, নিজস্ব একটা প্রক্রিয়াতেই নিজস্ব ফলের মধ্যে তৈরি প্রক্রিয়ায়। হয়। জি। আর আমি যেটা বলছিলাম যে আম নিয়ে কথা বলছিলাম, যে আমের পরিপক্কতা নিয়ে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব যে কথা বলছিলেন যে আম কেটেছিলাম, আমের সেই আঁঠি যেটা সেটা শক্ত হয়নি, সেই অবস্থায় আমটা রঙিন হয়েছে। এখানে অবশ্যই কিন্তু কেমিক্যালস মানে ব্যবহার করা হয়েছে অতিমাত্রায়। হ্যাঁ। তা আমি বলবো যে আসলে আমাদের জানাতে হবে, যেমন আমরা কৃষি বিভাগ, এই কৃষি মন্ত্রণালয় এখন জানাতে চাচ্ছি যে মানুষের মধ্যে কোন আমটা কখন পাকে। তা আমি এখন আমাদের গোলাপ খাস কিন্তু পেকে গেছে। আমরা কিছুদিন আগে পেয়েছি চৈতি একটা আম, এই চৈতি বাজারে আমটা দেখলাম কিন্তু আগাম পাকবে। গোবিন্দভোগ নামে একটা আম বাজারে অলরেডি পাওয়া যাচ্ছে। সেটা কিন্তু এই সময় পাকে, যেটা আপনার সাতক্ষীরা, মেহেরপুর এই অঞ্চলে হচ্ছে। জনাব কামরুজ্জামান, জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে, এখন চারিদিকে ফল। আপনি আমাদের ভোক্তাদের, যারা বাজারে গিয়ে ফল কিনবে, তাদের কি পরামর্শ দেবেন? আমার পরামর্শটা হলো যে আমাদের জাত সম্পর্কে একটা অভিজ্ঞতা নিতে হবে। এখন যদি ল্যাংড়া বাজারে পাওয়া যায়, এখন যদি ফজলি বাজারে পাওয়া যায়, সেটা অবশ্যই কেউ কিনে খাবেন না। আর আরেকটা যেটা আমার চাষি ভাই সহ উৎপাদক যারা আছেন তাদের সাথে পরামর্শ, যে আমরা অতিমাত্রায় আসলে কীটনাশক ব্যবহার করছি ফলের মাছি পোকা দমনে। সেই মাছি পোকা দমনের জন্য আমরা সরকারি পর্যায়ে এখন সেই একটা পর্যায় পর্যন্ত আমরা কীটনাশক ব্যবহার করব, কিন্তু যখনই আমটা একটু তার আঁঠিটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু তখন আর কীটনাশক আমরা ব্যবহার সেই করা যাবে না। মাছি পোকা যাতে আক্রমণ না করে সেই জন্য আমরা একটা ব্যাগ মানে ব্যবহারের আপনার হাতে কথা একটা ব্যাগ দেখতে বলছি, পাচ্ছি যে এই ধরনের অবশ্যই বড় গাছে কিন্তু এই ব্যাগ ব্যবহার করা যাবে না। এটা আমাদের ছোট গাছগুলোতে আপনার এই ধরনের ব্যাগ আমগুলো ঢুকিয়ে দিয়ে আমরা যদি মুড়িয়ে দেই, এটা কোনো বিশেষায়িত ব্যাগ, মানে এটা বিশেষায়িত একটা ব্যাগ। এটা আমরা কোথায় পাওয়া সম্প্রতি যাবে? চায়না থেকে এটা এনেছি, কিন্তু একসময় বাংলাদেশ এটা তৈরি করতে হয়তো আমাদের প্রয়োজনে পারবে। এর উপর একটা মোমের প্রলেপ আছে, বৃষ্টিতে ভিজবে না, এবং একটা ব্যাগ আমরা দুটো সময় মানে 2 সিজন কিন্তু ব্যবহার করতে পারবো। জনাব কামরুজ্জামান, এটা বাজারে কোথায় পাওয়া যাবে? এটা আমরা ইদানিং খুবই সম্প্রতি এটা চায়না থেকে এনেছি। আমরা এটা চেষ্টা করছি বিভিন্ন বাগানে প্রদর্শনীর মাধ্যমে চাষিদেরকে সচেতন করতে, এবং এখন যারা ফল বিদেশে রপ্তানি করতে চান তাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা এই মুহূর্তে এই ব্যাগ সংগ্রহ করে, কিছু কিছু বাজারে পাওয়া যাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের একজন ব্যবসায়ী এনেছেন, তো এই ব্যাগ সংগ্রহ করে আমগুলো যদি আমরা এরকম ঢুকায় বেঁধে রাখা হয়, যদি তাহলে এখানে মাছি পোকা ডিম পাততে পারবে না এবং এর মধ্যে পোকা হবে না। সুতরাং আমাদের কিন্তু আর ওষুধ প্রয়োগের কোনো প্রয়োজন। আমি একটু আলামিন সাহেবের কাছে যাই। আলামিন সাহেব, আপনারা নানাভাবে অভিযান চালান, আমরা দেখি যে সেই অভিযান চালানোর পরে আবার ওই ব্যবসায়ীদের একই প্রবণতা। আপনারা এটা দমন করার জন্য, এটা প্রতিরোধ করার কোনো বুদ্ধি আপনাদের আছে? আমি সবসময় বলে থাকি যে আইন প্রয়োগ হলো একটি আগাছা দমনের মতো। আমরা আগাছা দমন করি, আবার আগাছা গজায়, কিন্তু আগাছা যদি দমন করা না হতো সেটা কিন্তু জঙ্গলে পরিণত হতো। আর পাশাপাশি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বলি আইন প্রয়োগ, কিন্তু এটাকে সোশ্যালাইজেশন অফ ল করতে হবে, অর্থাৎ আইনের সামাজিকীকরণ। অর্থাৎ আমাদের প্রত্যেকটি মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, বিশেষ করে সচেতনতা। এবং আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমাদের কিন্তু ভোক্তাদের অনেক সচেতনতা বেড়েছে। এখন কিন্তু ইন সিজনে, অর্থাৎ সিজনের আসার আগে কিন্তু ফল কেনার হার কমেছে, বা সিজন শেষ হওয়ার পরেও কিন্তু ফল কেনার হার কমেছে। ভোক্তারা এখন অনেক সচেতন হয়েছে, এবং আমরা মনে করি যে ভোক্তার সচেতনতা এক্ষেত্রে মিডিয়া এবং আমাদের যে ভ্রাম্যমাণ আদালত প্লাস অন্যান্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি যে ভূমিকা রেখেছে, এখানে অনেক সচেতনতা ক্রিয়েট হয়েছে। এটা অব্যাহত থাকলে, এবং আমাদের যারা অজ্ঞতার কারণে, যে আমাদের কৃষকদের যে অজ্ঞতা বা ব্যবসায়ীদের অজ্ঞতার কারণে কিন্তু এই ইথোফেন বা ক্যালসিয়াম কার্বাইড বা ফরমালিনের ব্যবহার হয়েছে, আমি সেই ক্ষেত্রে যারা সৎ ব্যবসায়ী কিন্তু না জেনে করেছে তারা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। কতিপয় ক্ষেত্রে যারা লোভ করে বা মনে করে যে আমার বেশি বেনিফিট থাকতে হবে, তারা হয়তো এটা এখন কিছু কিছু ক্ষেত্রে চালিয়ে যাচ্ছে। তো আমরা আশাবাদী যে একটা সময় হয়তো
এটা পরিবর্তন হবে, কারণ আজ থেকে আপনার 50-60 দশকের দিকে কিন্তু ইউনাইটেড স্টেটেও কিন্তু এরকম মহামারীর মতো ছিল। জনাব আলামিন, আমাদের শেষ করতে হবে, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।